স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। কেবল হামজাদ শমী সোমদের উড়িয়ে আনলেই ধারাবাহিকতা মিলবে না। পাইপলাইন মজবুত করতে সারা দেশের 222টি একাডেমিকে নিজেদের সাথে যুক্ত করছে ফেডারেশন। এই যাত্রায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও পাশে পাচ্ছে বাংলাদেশ। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে ফিফার ওয়ার্ল্ড ফুটবল উইক এবং এফসির গ্রাসরুট ফুটবল ডে উদযাপনে প্রধান অতিথি হিসেবে এসে আরও একবার সে কথা মনে করিয়ে দিলেন মেসির দেশের রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। রিপোর্টে বিস্তারিত। আর্জেন্টিনা আর বাংলাদেশের একটা লিখিত চুক্তিও আছে এবং আর্জেন্টিনা ফ্যান এবং বাংলাদেশের ফ্যানদের একটা আত্মা সম্পর্ক, যেটা আপনারা জানেন। তো ওই চুক্তি এবং ওই আত্মা সম্পর্কের আওতায় আজকে আপনারা দেখতেছেন যে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর মহোদয় আজকে এরকম একটা গ্রাম্য পরিবেশে এসেছে বাংলাদেশের প্রান্তিক লেভেলের প্লেয়ারদেরকে দেখার জন্য। সুটেড বুটেড আর্জেন্টিনার রাষ্ট্রদূতের কাঁধে ব্যাকপ্যাক, পোশাকের সাথে ব্যাপারটা মনে হতে পারে খাপছাড়া, তবে বুঝতে হবে একে তো তিনি লিওনেল মেসির দেশের মানুষ, পোশাকের গ্রামার তার কাছে আলাদা হতেই পারে। তার উপর এসেছেন ফুটবল খেলা দেখতে, খানিক বাদে তো পরে ফেলেছেন গিফট পাওয়া জার্সিটাই। একটু চিল মুডে না থাকলে কি হয়, কেবল বডি ল্যাঙ্গুয়েজে নয় মুখেও বললেন আগে করতে হবে এনজয়। Everybody that has the dream of becoming a football player had a chance of ফুটবল এমন কিছু যেটা খেলতে এবং দেখতে সবাই পছন্দ করে। আমি অভিভূত এটা দেখে যে আপনারা একটা সিস্টেম দাঁড় করছেন যেখানে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এর সাথে যুক্ত হতে পারে। আর্জেন্টিনাতেও বাচ্চারা 3-4 বছর বয়স থেকেই খেলাটা উপভোগ শুরু করে। সেই ফ্যাসিলিটি থাকা গুরুত্বপূর্ণ। তা নিশ্চিত করলে আগামীতে নিশ্চয়ই ক্রিকেট নেশনের পাশাপাশি ফুটবল নেশনও হয়ে উঠতে পারবে। Bangladesh will have a strong national team. মার্সেলো কার্লোস প্রধান অতিথি হিসেবে এসেছিলেন মূলত এফসি গ্রাসরুট ফুটবল ডে এবং ফিফার ওয়ার্ল্ড ফুটবল উইকের আয়োজনে। খেলাটাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা কেন্দ্রিক কাজে সীমাবদ্ধ থাকতে চায় না ফুটবল ফেডারেশন। ক্যাম্পটা তাই করা হয়েছে যশোরের শামসুল হুদা একাডেমিতে। এই উৎসবে অংশ নেয় খুলনা বিভাগে ব্যক্তি পর্যায়ে গড়ে ওঠা 15 একাডেমির প্রায় 200 খুদে ফুটবলার। এখানেই শেষ নয়, বরং শুরু। সারা দেশের একাডেমিগুলোর সাথে এভাবেই যুক্ত হতে চায় বাফুফে, হতে চায় তাদের পৃষ্ঠপোষক। জানেন বাফুফকে এখন অন্তর্ভুক্ত করছে 222টা একাডেমি বাংলাদেশে, ক্লাস 1 ক্লাস 2 লেভেলে। আমরা উৎসাহ করতেছি আরও এরকম আরও অনেক বেশি একাডেমিগুলো থাকবে। প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে। এটা ফাইন্যান্সিয়াল হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক। কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে। ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না। যেখানে হলো এই আয়োজন সেই শামসুল হুদা ফুটবল একাডেমি পরিচালিত হচ্ছে বাফুফের বর্তমান সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদির তত্ত্বাবধানে। সেই 2011 সাল থেকে দেশের ফুটবলে গুরু দায়িত্ব নেয়ার বেশ আগেই এই একাডেমিকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবারে আহ্বান বাকিদেরও এগিয়ে আসার। আমাদের একাডেমি আমরা অনুপ্রাণিত এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন খালিদ জামিল, 71। বেশ দারুণভাবে কিন্তু খেলছে। বিপিএল এর ইতিহাসে প্রথমবার শিরোপা জয় কুমিল্লার উৎসবের রঙিন সাদা কালো শিবির। সোনালী ট্রফি হাতে মাতোয়ারা মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটা। উদযাপনের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছে আলফাজ বাহিনী। হাসান সজীবের রিপোর্ট। গায়ে সোনালী টি শার্ট, হাতে সোনালী ট্রফি, সাদা কালো শিবির, উৎসবে রঙিন। 18 বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার, আর 22 বছর পর লিগ শিরোপা। নেচে গেয়ে উদযাপনে মাতোয়ারা মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটা। শিরোপা নিশ্চিত হয়ে গেছে আরো আগেই। বিপিএল ফুটবলে ফর্টিসের কাছে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর হারে 3 ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন ট্যাগ মোহামেডানের নামের পাশে। কেবল বাকি ছিল উদযাপনটা সেরে নেয়া। শুক্রবার কুমিল্লায় মোহামেডানের সেলিব্রেশনের জন্য প্রস্তুত মঞ্চ। তবে অপেক্ষা মাত্র 90 মিনিটের। নিয়ম রক্ষার ম্যাচে সাদা কালোদের প্রতিপক্ষ জামালদের ব্রাদার্স ইউনিয়ন। খেলা শুরুর আগে চ্যাম্পিয়নদের গার্ড অব অনার ব্রাদার্সের। দেশের ফুটবলে বিরল দৃশ্য। উদযাপনের ম্যাচের শুরুতে গোল খেয়ে বসে সোলেমান দিয়াবাতের দল। 7 মিনিটে পিছিয়ে পড়া মোহামেডান সমতায় ফেরে মেহেদী হাসানের গোলে 25 মিনিটের মাথায়। এরপর ব্রাদার্স ডেরায় কাপ্তান দিয়াবাতের জোড়া আঘাত। 3-1 গোলে এগিয়ে থাকা মোহামেডানকে টক্কর দেয় ব্রাদার্স। 71 ও 87 মিনিটে 2 গোল করে খেলায় সমতায় ফেরে জামাল বাহিনী। শেষ পর্যন্ত 3-3 ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দল। অবশ্য হার
হার জিত কিংবা ড্রতে কিছু যায় আসে না মোহামেডানের। রেফারির বাঁশতেই মাটিতে লুটিয়ে আত্মহারা সাদা কালোরা। প্রায় 1.5 যুগ পর পেশাদার লিগে শিরোপা। সহজ করে বললে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হবার স্বাদ। দুর্দিনেও সব বাধা পেরিয়ে শিরোপা নিজেদের করে নেয়া। আবেগ আপ্লুত দেশি বিদেশি খেলোয়াড়েরা। শিরোপা উদযাপনে নিজ নিজ দেশের পতাকা উড়িয়ে স্মরণ ফুটবলারদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনালী ট্রফি হাতে পেয়ে উচ্ছ্বসিত আলফাজ বাহিনী। হাসান সজীব, ৭১। কোন পথে বাংলাদেশের ক্রিকেট? সব ফরম্যাটে হতাশ করছে টাইগাররা। টেস্ট, ওডিআই কিংবা টি-20 সবখানেই ব্যর্থতার গল্প। তুলনামূলক দুর্বল দলের কাছে হারগুলো টাইগারদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। রহমান পেয়ারের রিপোর্ট। ক্রিকেট খেলাটা গৌরবময় অনিশ্চয়তার, কিন্তু বারবার দুর্বল দলের কাছে হার ইঙ্গিত দেয় পদ্ধতিগত সমস্যার। 1 মাসেরও কম সময়ে বাংলাদেশের ক্রিকেটে দুটি বড় ধাক্কা। 6 বছরের বেশি সময় পর জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে একটা টেস্ট ম্যাচ হারা। আরও অবাক করা ঘটনা, টি-20তে নিজেদের চেয়ে 6 ধাপ নিচে থাকা আরব আমিরাতের কাছে সিরিজ হেরে যায় টাইগাররা। একসময় 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল ছিল বেশ ভালো। আইসিসি টুর্নামেন্টে বড় দলগুলোকে হারাতো, কিন্তু এখন টাইগাররা ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে। এর কারণ ধারাবাহিকতার অভাব আর অগোছালো পরিকল্পনা। আদতে বাংলাদেশের ক্রিকেটের মান খারাপ হয়েছে এবং এর প্রভাব আন্তর্জাতিক ফলাফলে দেখা যাচ্ছে। যথেষ্ট ভালো মানের খেলোয়াড় আসছে না, এটা একটা বড় সতর্ক বার্তা। পুরো সিস্টেমে কি ব্যর্থ? ছোট দলগুলোর কাছে বারবার হার বলে দেয় পেশাদার মনোভাব নেই খেলোয়াড়দেরও। বিশেষজ্ঞদের মতে আরব আমিরাতের কাছে সিরিজ হার বড় ধরনের হোঁচট। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য পুরো মাত্রার সংকট। 28 মে থেকে লাহোরে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। আত্মবিশ্বাসের তলানিতে থাকা টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে কি? রহমান পেয়ার, ৭১। পেস অ্যাটাকের ব্যর্থতা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না, তবে খালেদ আহমেদ আমিরাতের বিপক্ষে টাইগারদের হার নিয়ে খুব একটা হতাশ না। বলছেন পাকিস্তান সফরেই ঘুরে দাঁড়াবে টাইগাররা। সবশেষ বিপিএলে ভালো পারফর্ম করেও ডাক পাননি খালেদ। নির্বাচকদের নজরে আসতে নিয়মিত পারফর্ম করে যেতে চান। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ভাই আমি তো আসছি এখানে টিমের প্রেস কনফারেন্স করতে, ন্যাশনাল টিমের তো আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না এখানে, তো আর আমি এটা বলতে চাচ্ছি। পেস ডিপার্টমেন্ট নিয়ে খালেদ কি কিছুটা বিব্রত? হঠাৎ করেই কাঠগড়ায় যে বাংলার পেস অ্যাটাক। মরুর দেশে যেন মরিচিকা হয়ে হারিয়ে গেছে নাহিদ রানাদের গতির ঝড়। আরব আমিরাতের বিপক্ষে প্রায় 10 ইকোনমিতে বল করেছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। ওভার প্রতি প্রায় 12.5 রান খরচায় আশার ফানুস চুপসে দিয়েছেন অভিষিক্ত নাহিদ রানা। শারজায় পেসার আর দলের কেন এমন ভরাডুবি? এ দলের হয়ে মিরপুরে কিউইদের বিপক্ষে 4 দিনের ম্যাচ খেললেও খালেদ জানালেন আমিরাতে কেন টাইগারদের এমন হতশ্রী পারফরম্যান্স। টি-20 ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল বড় দল কিছুই নাই, তো আমরা যার যে দিন থাকে ওই ম্যাচটাই উইন করে। যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাইয়ে গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাইকে। তো এরকম আর কি, ধরুন কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছে, বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসে, ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক। খালেদ আহমেদ আশার বাণী শোনালেও পাকিস্তান সফরে কামব্যাক করা লিটনদের জন্য কঠিন এক চ্যালেঞ্জ। টি-20 স্কোয়াড সিলেকশন নিয়ে আছে অনেক প্রশ্ন আর সমালোচনা। টি-20তে মিরাজকে বল করানো দায় এমন যুক্তি দাঁড় করানোর একদিন পরই আবার যুক্ত করা হয়েছে টি-20 স্কোয়াডে, অথচ মিরাজ ছিলেন বিপিএল এর টুর্নামেন্ট সেরা। খালেদ নিজেও সবশেষ বিপিএলে 20 উইকেট নিয়ে দেশি বোলারদের মধ্যে ছিলেন দ্বিতীয় সেরা। তারপরও কেন টি-20তে ডাক আসলো না? নিজেদের সেরা সময়ে দলে ডাক না পেয়ে খালেদরা কি হতাশ হন না? এটা আমি বলতে পারবো না, এখন আমি বলতে চাচ্ছিও না, বাট আমার সুযোগ আসবে, আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে। কবে সেটা বলতে পারি না, বাট উপরওয়ালার ইচ্ছা আর কি। উপরওয়ালা যদি আমার দিকে টাকা চায় অবশ্যই ইনশাআল্লাহ।
খালেদের কথাগুলো কি সত্যি বিশ্বাস থেকে মুখে আসা নাকি হতাশা থেকে বলা? আমার চেহারা এরকম, আমি হেসে বলি। না দেখেন, আমি এটা বিশ্বাস করি না যে আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো। তো আমার কাজ হচ্ছে আমি খেলা, আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো, এটাই আর কি। আনলাকি কখনো মনে হয় না, আনলাকি মনে করলে তো আর এতদিন ধরে খেলতাম না। নাহিয়ান বিন জসিম, ৭১। বৃষ্টি যেন স্বস্তি হিসেবে নামলো সেকেন্ড ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ ইমার্জিং দলের জন্য। শুক্রবার চট্টগ্রামে বৃষ্টির দাপটে ড্র হয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম 4 দিনের ম্যাচ। 2 উইকেটে 5 রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই 3 উইকেট হারায় বাংলাদেশ। সব মিলিয়ে এদিন স্কোরবোর্ডে তারা যোগ করেছে আরও 78 রান। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে 308 রানে অল আউট হয় স্বাগতিকরা। পরে রকিবুল হাসানের 7 উইকেটে ভর করে প্রোটিয়াদের 243 রানে গুটিয়ে 65 রানে লিড নেয় ইমার্জিং টাইগাররা। তবে শেষ দিনে সাউথ আফ্রিকান বোলারদের দাপটে 50-এর আগেই 5 উইকেট হারায় বাংলাদেশ। এরপর আর বিপদ বাড়তে দেননি প্রীতম ও মঈন খান। দুজনের 42 রানের জুটি গড়ার পথে কয়েক দফায় হানা দেয় বৃষ্টি। পরে শেষ সেশনে গিয়ে ড্র মেনে নেয় 2 দল। সিজনের শেষ প্রান্তে আরও এক রেকর্ডের কাছাকাছি ক্রিস্টিয়ানো রোনালদো। 1 ম্যাচ লাগবে 2 গোল, তাহলেই ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে গড়বেন চমক জাগানিয়া রেকর্ড। এদিকে টাকার পাহাড় নিয়ে রোনালদোর সামনে হাজির আল নাসের, করতে চায় চুক্তি নবায়ন। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। রোনালদো দ্য পেনাল্টি কিং, দ্য পেনাল্টি মাস্টার। ক্যারিয়ার জুড়ে 175টা গোল করেছেন পেনাল্টিতে। অবস্থা এমন দাঁড়িয়েছে অনেকের কাছে রোনালদোর আরেক নাম পেনালদো, কিন্তু সেই মানুষটাই কিনা পেনাল্টি মিস করলেন। আল খালিজের সাথে ম্যাচে রোনালদোর এক্সপেরিয়েন্স হয়েছে মিক্সড। ফার্স্ট পেনাল্টি মিস করলেও অতিরিক্ত সময়ে গোল করেছেন আরেক পেনাল্টি থেকে। আর এর মধ্য দিয়ে আরও এক রেকর্ডের দ্বারপ্রান্তে এখন CR7। চলতি সৌদি প্রো লিগে আল নাসরের বাকি আর মাত্র একটা ম্যাচ। সেই ম্যাচে 2টা গোল করতে পারলেই একমাত্র ফুটবলার হিসেবে 4টি ভিন্ন লিগে 100টা করে গোল করার কীর্তি গড়বেন পর্তুগিজ তারকা। রেকর্ড বলছে রিয়াল মাদ্রিদের হয়ে 450 গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 145, ইউভেন্টাসের হয়ে 101 আর আল নাসরের হয়ে 98টি গোল করেছেন রোনালদো। অনেকের মাঝেই প্রশ্ন জাগা স্বাভাবিক, এত তাড়াহুড়ার কি আছে? এই ম্যাচে না হলে সামনের মৌসুমে হবে না। ব্যাপারটা এতটাও সহজ নয়। রোনালদোর সাথে আল নাসরের চুক্তি আছে এবছরের 30 জুন পর্যন্ত। যদি এই চুক্তি না বর্ধিত হয় এবং রোনালদো সৌদি ছাড়েন, তবে রেকর্ডটি অধরাই থেকে যাবে CR7-এর। স্প্যানিশ ক্রীড়া বিষয়ক ট্যাবলয়েড মার্কা এদিকে কিছুটা সুখবর নিয়ে এসেছে রোনালদো ভক্তদের জন্য। চুক্তি বাড়াতে আল নাসর রোনালদোকে দিয়েছে আকর্ষণীয় প্রস্তাব, যেখানে প্রতি মাসে রোনালদো পাবেন 15.2 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 209 কোটি টাকা। শুধু এটাই নয়, আল নাসর থেকে ক্লাবের 5% শেয়ার দেওয়ারও প্রপোজাল পাঠানো হয়েছে রোনালদোকে। আর এসব কিছুই 1 মৌসুমের জন্য। এখন দেখার অপেক্ষা আল ফাতের বিপক্ষে সোমবারের ম্যাচে জোড়া গোল করে রোনালদো রেকর্ড বুকে নাম লেখান, নাকি রেকর্ড পরিমাণ অর্থে আরেক মৌসুমের জন্য আল নাসরেই থেকে যান। পার্থ বণিক, ৭১। মেসির সেরা গোল কোনটি, এমন প্রশ্নের দিন রাত চলবে তর্ক। তবে সব তর্কের উত্তর নিজ মুখে দিলেন এলেমটেন। জানিয়ে দিলেন নিজের কাছে তার নিজের সেরা গোল কোনটি। তবে তার উত্তরে চমকে ওঠা ছাড়া উপায় নেই। মেসির উত্তরটি মোহাম্মদ আদনানের রিপোর্টে। যদি প্রশ্ন করা হয় লিওনেল মেসির কোন গোলটি আপনার কাছে সবচাইতে প্রিয়, এর সঠিক উত্তর কি আপনি দিতে পারবেন? আদৌ কি দেওয়া সম্ভব? নিজ ক্যারিয়ারে মেসি সর্বমোট গোল করেছেন 860টি। এর মধ্যে থেকে কি একটি গোল বেছে নেওয়া যায়? কতভাবেই না গোল করেছেন এলেমটেন। ডি বক্সের বাইরে থেকে ফিনেস শট, চিকি শট, ফ্রি কিক থেকে গোল, মিডফিল্ড থেকে ড্রিবল করে গোল, কি করেননি এই ম্যাজিশিয়ান? মেসি সবচাইতে কম গোল করেছেন হেডে, পুরো ক্যারিয়ারে মাত্র 28টি। কিন্তু মেসিকে যখন জিজ্ঞেস করা হলো আপনার পছন্দের গোল কোনটি, তখন তিনি সাফ জানিয়ে দিলেন 16 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে তার হেডে করা গোলটি নাকি সবচাইতে প্রিয়। হেডে মেসি খুব একটা সাবলীল নন, কিন্তু কথায় আছে না, নিজের দুর্বলতার প্রতি মানুষের থাকে বাড়তি টান। মেসির বেলাও হয়েছে তাই।
2009 সালে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলটি করেছিলেন মেসি। সেদিন ম্যাচের 70 মিনিটে ডান প্রান্তের বক্সের কাছাকাছি জায়গা থেকে ক্রস করেন জাভি হার্নান্দেজ। মেসি লাফিয়ে উঠে হেড দিয়ে বল জালে জড়ান। সেই গোলে 2-0-তে এগিয়ে যায় বার্সেলোনা এবং পরে চ্যাম্পিয়ন্স লিগও জিতে নেয়। এই গোলটি নিজের মনের ডায়েরির টপ লিস্টে রেখেছেন এলএম টেন। সাধারণ চোখে এই গোলটি মেসির অন্যান্য গোলের কাছে আহামরি কিছুই নয়। 2015 সালের কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওর বিপক্ষে 3 জনকে কাটিয়ে করা গোল, 2018 সালে কোপা দেল রের সেমিফাইনালে হেতাফের বিপক্ষে দিয়াগো মেরাদোনাকে মনে করিয়ে দিয়ে করা গোল, কিংবা 2010-11 চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত গোলের সামনে এই গোল অনেকের কাছে বিশেষ মনে নাও হতে পারে। তবে মেসির ধারণা ভিন্ন। আমার অনেক গোল আছে যেগুলো সম্ভবত এই গোলের চেয়ে অনেক সুন্দর এবং অনেক বেশি মূল্যবান, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা এই হেডারটি আমার সব সময়ের পছন্দের। মোহাম্মদ আদনান, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।